মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষাতে 3 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা পরীক্ষাতে হুবহু 3 মার্কের প্রশ্ন কমন পাবে, সেই প্রতিটা প্রশ্ন আজকের এই ভিডিওতে বলে দেওয়া হবে। এমন কিছু প্রশ্ন সাজেস্ট করব যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে চলেছে। অনেক প্রশ্ন বলে দেব এবং সেটাই সাজেশন, তা কিন্তু মোটেও নয়। এই ভিডিওতে আমরা তোমাদেরকে অধ্যায় ভিত্তিক পাশাপাশি প্রশ্নপত্রে যেভাবে প্রশ্ন আসে সেই দাগ নাম্বার ভিত্তিক প্রশ্ন বলে দেব। একটা প্রশ্নের জন্য খুব বেশি হলে কটা প্রশ্ন তুমি পড়তে পারবে, আমরা একটা প্রশ্নের জন্য খুব বেশি হলে 3 থেকে 4টি প্রশ্ন বলে দেব। সেই 4টি প্রশ্নের মধ্যে থেকে পরীক্ষাতে দাগ নাম্বার ওয়াইজ প্রশ্ন কমন আসবে। আমরা প্রতিটা দাগ নাম্বার ওয়াইজ প্রশ্ন বলে দেব, পাশাপাশি সেই প্রশ্নগুলো কোন অধ্যায় থেকে রয়েছে সেটাও বলে দেব। তোমরা জানো ভৌতবিজ্ঞান পরীক্ষাতে বড় প্রশ্ন বলতে 3 মার্কের বড় প্রশ্ন আসে এবং 12টি প্রশ্নের উত্তর লিখতে হয়। বেশ কিছু বিকল্প প্রশ্ন অবশ্যই থাকে। সো 12টি প্রশ্নের উত্তর লিখতে হয়, 3 বারং 36 নম্বর রয়েছে। খুব সহজে তোমরা 12টি 3 মার্কের প্রশ্ন কমন পেতে পারো যদি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। খুব কম পড়াশোনার মাধ্যমে তোমরা কিভাবে ভৌতবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে, অবশ্যই এই ভিডিওটি তার উদাহরণ হতে চলেছে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, 3 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে দেখে নেওয়া যাক। আমরা যেমনটা বলেছি যে অধ্যায় ভিত্তিক পাশাপাশি পরীক্ষাতে যেভাবে দাগ নাম্বার অনুযায়ী প্রশ্ন আসে, প্রতিটা প্রশ্ন সেইভাবে দেখে নেব। প্রশ্নপত্রে 4-এর দাগ থেকে থাকবে 3 মার্কের বড় প্রশ্ন। সো 4.1-এর দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে তার জন্য পড়তে হবে মাত্র 3 থেকে 4টি প্রশ্ন। তার মধ্যে থেকেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত? ওজোন স্তর সিএফসি দ্বারা কিভাবে ধ্বংস হয় তা আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্রের সম্বন্ধিত রূপটি প্রতিষ্ঠা করো। এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রটি বিবৃত করো। এর সাথে স্থির চাপে স্থির ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন, বয়েলের সূত্রটি লেখো, সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে দেখাও। এর সাথে সূত্রানুসারে গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। যেমনভাবে তোমরা প্রশ্ন দেখছো ঠিক এইভাবেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। যেহেতু পরীক্ষাতে 3 মার্কের বড় প্রশ্ন আসবে, সেক্ষেত্রে দুটো প্রশ্ন মিলিয়ে 3 মার্কের প্রশ্ন আসবে। 2 + 1 = 3, এইভাবে কাটা প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি ভৌতবিজ্ঞান বিষয়। তাই প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। এরপর 5 নম্বর প্রশ্ন, পিভি = এনআরটি সমীকরণ প্রতিষ্ঠা করো। এর সাথে বিশ্ব উষ্ণায়ন ও গ্রিনহাউস প্রভাবের মধ্যে কোনটি প্রয়োজনীয় এবং কেন? এরপর 6 নম্বর প্রশ্ন, বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের 3টি পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর মান নির্ণয় করো। এই প্রশ্নগুলি তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা এবং দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ। এই দুটি অধ্যায় থেকে মাত্র এই 7টি প্রশ্ন বলে দেওয়া হলো, যেখান থেকে তোমরা পরীক্ষাতে হুবহু 4.1-এর দাগের প্রশ্ন 100% কমন পাবে। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে অধ্যায় রয়েছে রাসায়নিক গণনা। এখান থেকে পরীক্ষাতে 4.2-এর দাগের প্রশ্ন আসবে। রাসায়নিক গণনা থেকে মূলত বেশ কিছু বিক্রিয়া পরীক্ষাতে দিয়ে দিতে পারে। বিক্রিয়ার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তবে এখানে যেগুলো সাজেস্ট করা হচ্ছে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। 3টি প্রশ্ন মূলত রাখা হচ্ছে। 1 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম ফসফেট ও ফসফরাসের শতকরা পরিমাণ কত? যেখানে মানগুলো কিন্তু চিহ্নিত রয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, এসটিপিতে 11.2 লিটার হাইড্রোজেন উৎপন্ন করতে ন্যূনতম কি পরিমাণ আয়রনের প্রয়োজন হবে? নেক্সট 3 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়াম ফসফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? এখানে মানটাও দেওয়া রয়েছে। এই কয়েকটি বিক্রিয়া তোমরা দেখে রাখো, প্র্যাকটিস করে রাখো। ঠিক এইরকমই কিন্তু পরীক্ষাতে আসবে। দুটো প্রশ্ন থাকবে 4.2-এর দাগে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এরপর আমরা চলে যাব পরবর্তী যে প্রশ্ন দাগ রয়েছে প্রশ্নপত্রের 4.3-এর দাগ, যেখানে তাপের ঘটনাসমূহ থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। তোমরা তাপের ঘটনাসমূহ থেকে এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। বেশি নয়, মাত্র কয়েকটি প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। এর সাথে এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক লেখো। নেক্সট দ্বিতীয় প্রশ্ন, কঠিন পদার্থের তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ব্যাখ্যা করো। এর সাথে তাপের সুপরিবাহী
একটি ধাতুর নাম লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, দ্বিধাতব পাত কি, এর একটি ব্যবহার লেখো। 4 নম্বর প্রশ্ন, পিতল ও লোহার দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে কি ঘটবে, চিত্র সহকারে বিশ্লেষণ করো। এরপর 5 নম্বর প্রশ্ন, তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। আলো থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মূলত প্রশ্নপত্রে 4.4 দাগের প্রশ্ন হিসাবে আসতে পারে প্রশ্ন। এই প্রশ্নগুলো 4.4 দাগে কিন্তু দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। দেখে নাও প্রশ্নগুলো, আলো থেকে ঠিক কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম প্রশ্ন, বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক লেখো। দ্বিতীয় প্রশ্ন, স্নেলের সূত্রটি বিবৃত করো। এই সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও। এর সাথে এই প্রশ্নটিও দেখে রাখবে, শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন। 3 নম্বর প্রশ্ন, উত্তল লেন্স দ্বারা বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র অঙ্কন করো। এর সাথে উদীয়মান ও অস্তগামী সূর্যকে লাল দেখায় কেন। এরপর 4 নম্বর প্রশ্ন, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত করা যায়। এর সাথে লেন্সের ক্ষমতার এককটি লেখো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, দেখাও যে প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিষ্ঠিত হলে চ্যুতিকোণের রাশিমালাটি ডেল্টা ইজিক্যাল টু I1 প্লাস I2 মাইনাস এ। ইম্পর্টেন্ট রয়েছে, ভীষণভাবে গুরুত্বপূর্ণ, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর 6 নম্বর প্রশ্ন, এফ ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তল লেন্স থেকে 2f দূরত্বে কোনো বস্তু রাখলে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও আকার চিত্রসহ বর্ণনা করো। যেহেতু আলো একটি বড় অধ্যায়, এখান থেকে 3 মার্কের প্রশ্ন হিসাবে পরীক্ষাতে 2টি প্রশ্ন আসবে। সো এই 6টি প্রশ্ন দেখে রাখলে শুধু হবে না, এর সাথে আরও বেশ কয়েকটি প্রশ্ন দেখে রাখতে হবে। এরপর প্রশ্নপত্রে 4.5 দাগের প্রশ্নের জন্য আলো থেকে আর মাত্র 3 থেকে 4টি প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। 7 নম্বর প্রশ্ন, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, তা ব্যাখ্যা করো। এর সাথে অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এরপর 8 নম্বর প্রশ্ন, চোখের হরস দৃষ্টি ত্রুটি বলতে কী বোঝো, এর প্রতিকার হিসাবে কী ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন। এরপর 9 নম্বর প্রশ্ন, বিক্ষেপণের মাত্রার সহিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক লেখো। এর সাথে মানব চক্ষু ও সরল ক্যামেরার মধ্যে একটি সদৃশ ও একটি বৈসাদৃশ লেখো। এরপর শেষ প্রশ্ন, আপাত প্রতিসরণের সংজ্ঞা দাও। ব্যাস, আলো অধ্যায় থেকে এই কটাই প্রশ্ন তোমরা পড়ো, এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। 2টি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। এরপর তোমাদের প্রশ্নপত্রে 4.6 দাগে চলতরিৎ থেকে প্রশ্ন আসবে। 4.6 দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে তার জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, বার্লো চক্রের ঘূর্ণন বাড়ানোর 2টি উপায় লেখো। এর সাথে ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। দ্বিতীয় প্রশ্ন, গৃহস্থলীর বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন। এর সাথে ইলেকট্রিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। এরপর 3 নম্বর প্রশ্ন, ওহমের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটির গাণিতিক রূপটি লেখো। এর সাথে পৃথিবীর বিভব কত। 4 নম্বর প্রশ্ন, আর্থিং কি। এর সাথে 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। এরকম একটি অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে চলতরিৎ থেকে। ভীষণ ইজি, তোমরা একটু প্র্যাকটিস করলে অঙ্ক করতে পারবে। 3টি নম্বর কিন্তু পরীক্ষাতে সহজে পেয়ে যাবে। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, যেমন 5 নম্বর প্রশ্ন, একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি, 5টি 80 ওয়াটের পাখা এবং একটি 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। প্রতি ইউনিট 6 টাকা হারে 1 মাসের বৈদ্যুতিক বিল কত। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বা অঙ্ক বলতে পারো, চলতরিৎ থেকে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর 6 নম্বর প্রশ্ন, তাপীয় রোধ বলতে কি বোঝো, এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো। চলতরিৎ থেকে মাত্র এই 6টি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, এখান থেকেই পরীক্ষাতে 4.6 দাগের প্রশ্ন কমন এসে যাবে। এরপর প্রশ্নপত্রে 4.7 দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে সেই প্রত্যেকটি প্রশ্ন আমরা দেখে নেব। মূলত 4.7 দাগে চলতরিৎ থেকে প্রশ্ন আসবে। চলতরিৎ একটি বড় অধ্যায়, যেখানে 4.6 দাগের একটি প্রশ্ন আসবে এবং 4.7 দাগে একটি প্রশ্ন আসবে, 2টি প্রশ্ন। 4.6 দাগের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিয়েছি। এরপর 4.7 দাগের যে প্রশ্নটি
আসবে তার জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এর সাথে 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা অর্ধেক এবং রোধ দ্বিগুণ করা হলে উৎপন্ন তাপ কিভাবে পরিবর্তিত হবে? এরপর 3 নম্বর প্রশ্ন, একই উপাদানের দুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট তার আছে, একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধের দ্বিগুণ হলে তার দুটির রোধের অনুপাত নির্ণয় করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, ওহমের সূত্রটি লেখো, এই সূত্র থেকে রোধের সংজ্ঞা কিভাবে পাওয়া যায়? এবং শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এর সাথে কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? এই কটি প্রশ্ন, 5টি প্রশ্ন যদি তুমি পড়ে রাখতে পারো তাহলে তোমার পরীক্ষাতে 4 পয়েন্ট 7 দাগের প্রশ্নটি কমন থাকবে। আমরা একদম অধ্যায় ভিত্তিক, দাগ নাম্বার ভিত্তিক প্রশ্ন বলছি, যাতে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করতে পারো, এটা বুঝতে পারো যে কোন প্রশ্নগুলি কোন দাগে আসতে পারে। একটি অধ্যায় থেকে শুধুমাত্র প্রশ্ন বলে দিলে তোমরা হয়তো এটা ভাবতে শুরু করতে যে এত প্রশ্ন পড়া অসম্ভব, কিন্তু যখন দাগ নাম্বার ভিত্তিক আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি তাহলে তখন দেখতে পাচ্ছ একটা প্রশ্নের জন্য খুব বেশি হলে 3 থেকে 4টি প্রশ্ন পড়তে হচ্ছে তোমার, এবং তার থেকে কমানো প্রশ্ন অসম্ভব, এটার বিকল্প কিছুই হতে পারে না। এই প্রতিটা প্রশ্ন তোমাদেরকে কিন্তু পড়তে হবে। শুধুমাত্র এই প্রশ্নগুলো 3 মার্কের জন্য পড়া হবে তেমনটা কিন্তু নয়, তোমরা পরীক্ষাতে 2 মার্কের প্রশ্নও অ্যাটেন্ড করতে পারবে, 1 মার্কের শর্ট প্রশ্নও তোমরা কিন্তু পরীক্ষাতে লিখতে পারবে। সো প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, যে প্রশ্নগুলো এই ভিডিওতে বলে দেওয়া হচ্ছে। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন শেয়ার করছি, কাজেই অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরপর তোমাদের প্রশ্নপত্রে 4.8 দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নটি আসবে মূলত পরমাণুর নিউক্লিয়াস থেকে। এই যে পরমাণু নিউক্লিয়াস অধ্যায় রয়েছে, এই অধ্যায় থেকে 4.8 দাগের প্রশ্নটি আসবে। সো তার জন্য যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, নিউক্লিয় বিভাজন কাকে বলে? এর সাথে নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি ঘটবে? এর সাথে নিউক্লিয় বিভাজন সমীকরণ সহ লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতা ও আয়নিত করার ক্ষমতার তুলনা করো। ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়বে প্রশ্নটি। এরপর 4 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? এর সাথে তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক? এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখে নেব, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, ব্যাখ্যা করো। এই 5টি প্রশ্ন তোমরা পরমাণুর নিউক্লিয়াস থেকে খুব ভালো করে পড়ে রাখো, তাহলে তোমরা পরীক্ষাতে 4.8 দাগে যে প্রশ্নটি আসবে সেটা কমন পাবে। হয়ে গেল। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে তোমার 4.9 দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নটির জন্য মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। মূলত এই প্রশ্নটি আসবে পর্যায় সারণীর যে অধ্যায়টি রয়েছে ওই অধ্যায় থেকে। সো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে বা পড়ে রাখবে দেখে নাও। প্রথম প্রশ্ন, আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো, এর মূল ভিত্তি কী? যেভাবে আমরা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি, এর আগে হয়তো তোমাদের কোনো টিচার এত নিখুঁতভাবে প্রশ্নগুলো অধ্যায় ভিত্তিক, দাগ নাম্বার ভিত্তিক বলে দেয়নি, তোমাদের দিয়েও থাকতে পারে। তবে আমরা যে পরিশ্রম তোমাদের জন্য করেছি অবশ্যই তার জন্য একটা লাইক তো দিতে পারো, তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়াকে কিভাবে শিল্প উৎপাদন করা হয়, লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলার পিছনে সপক্ষে ও বিপক্ষে দুটি করে যুক্তি দাও। এরপর 4 নম্বর প্রশ্ন, তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দাও। এর সাথে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এদের ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। নেক্সট প্রশ্ন, সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য লেখো, একটি উদাহরণ দাও। ব্যাস, এই 5টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো পর্যায় সারণী যে অধ্যায়টি রয়েছে, তাহলে তোমরা কিন্তু পরীক্ষাতে 4.9 দাগের প্রশ্ন কমন পাবে। এরপর প্রশ্নপত্রে 4.10 দাগের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে আমরা দেখে নেব। প্রশ্নপত্রে 4.10 দাগে আসতে চলেছে এমন কিছু প্রশ্ন আমরা দেখে নেব।
প্রথম প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎদ্বার এবং তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, অ্যানোড কি, এর গুরুত্ব লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয়? এই প্রশ্ন কটি পরীক্ষাতে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়ে রাখবে। মূলত আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট আমরা দেখে নেব পরীক্ষাতে তোমাদের পরবর্তী যে প্রশ্নটি থাকবে 4.11 দাগে, তার জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার টাইঅক্সাইডের শিল্প উৎপাদনের শর্তসহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এর সাথে উৎপন্ন সালফার টাইঅক্সাইড থেকে কিভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো। অ্যামোনিয়ার কোন ধর্মের জন্য একে হিমায়ক রূপে ব্যবহার করা হয়? এরপর 3 নম্বর প্রশ্ন, ইউরিয়ার শিল্প উৎপাদনের শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ উল্লেখ করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, অ্যাসওয়ার্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প পদ্ধতির ধাপগুলি, শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখো। ব্যাস এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে 4.11 দাগের প্রশ্ন কমন পাবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 4.12 দাগের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ডিনেচার্ড স্পিরিট কি, এর একটি ব্যবহার লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে পৃথকভাবে সোডিয়াম বায়োকার্বনেট এবং ইথানল বিক্রিয়াগুলি লেখো। ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, অ্যালকিন যৌগগুলি সাধারণত কী ধরনের বিক্রিয়া দেখায়? এর সাথে কার্বনবিহীন একটি কার্যকারী মূলকের উদাহরণ দাও। এরপর 4 নম্বর প্রশ্ন, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো। এর সাথে সরলতম অ্যালকাইনটি কি? 5 নম্বর প্রশ্ন, কোন মৌল ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে? মিথিলেটেড স্পিরিট কাকে বলে? এর সাথে একটি আর্মোসেটিং পলিমারের নাম লেখো। 5টি প্রশ্ন পড়লে হবে না, যথেষ্ট বড় একটি অধ্যায়, এখান থেকে আরও কিছু প্রশ্ন দেখে রাখতে হবে, তবেই কিন্তু 4.12 দাগের প্রশ্ন কমন পাবে। মূলত এখানে 2টি প্রশ্ন পরীক্ষাতে পাবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এরপর 6 নম্বর প্রশ্ন, এলপিজি এর উৎস কি? এর সাথে অ্যাসিটিক অ্যাসিড ও পলিটেট্রাফ্লুরো ইথিলিনের একটি করে ব্যবহার লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, একটি কৃত্রিম পলিমারের উদাহরণ দাও। এর মনোমারের নাম কি? এর সাথে পলিমারের ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 8 নম্বর প্রশ্ন, এলপিজি ও সিএনজি এর মূল ভিত্তি কি? মিথেনকে কিভাবে অ্যাসিটিলিনে পরিবর্তন করবে? এরপর 9 নম্বর প্রশ্ন, মিথেনের সঙ্গে ক্লোরিন গ্যাসের বিক্রিয়াগুলি, শর্ত ও সমীকরণ লেখো। এর সাথে পিভিসি এর মনোমারের নাম লেখো। নেক্সট 10 নম্বর প্রশ্ন, গঠনগত সমবায়বতা কাকে বলে? উদাহরণ দাও। এর সাথে রেকটিফাইড স্পিরিট কি? ব্যাস এই কটি প্রশ্ন তোমাদেরকে পড়তেই হবে। ভৌতবিজ্ঞান পরীক্ষাতে যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অধ্যায় ভিত্তিক এবং প্রশ্নপত্রে যেভাবে প্রশ্ন আসে সেই দাগ নাম্বার ভিত্তিক আমরা যেভাবে প্রশ্নগুলো শেয়ার করলাম, প্রতিটা প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে পরীক্ষাতে, তাহলে কিন্তু তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে যদি এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ো। যেহেতু ভৌতবিজ্ঞান বিষয়টার প্রতি অনেক ছাত্রছাত্রীর একটু হলেও ভয়ভীতি থাকে, সেই ভয়ভীতি কাটিয়ে অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা পড়ো। পরীক্ষার একদম প্রারম্ভিক মুহূর্তে তোমরা পৌঁছে গেছো, আর কোনো রকম দেরি না করে, সময় নষ্ট না করে এই প্রশ্নগুলো ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য খুব ভালো করে পড়ে রাখো। আর শুধু ভৌতবিজ্ঞান নয়, প্রতিটা বিষয়ের ক্ষেত্রে আমরা সাজেশন শেয়ার করেছি, অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও।